এই ক্লাসে আমরা সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক এবং কেন্দ্রীয় ব্যাংককে কেন মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় এই বিষয় সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা আসি সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক কি। দেখো, কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক, যা সরকার নির্দিষ্ট আইন ও বিধির আওতায় সরকারের নিয়োজিত কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। এই ব্যাংক সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে এবং এরূপ নীতি গ্রহণে সরকারকে পরামর্শ দিয়ে সহায়তা করার পাশাপাশি বিভিন্ন কাজে সহায়তা করে। তাই কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। তো আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি সরকারের ব্যাংক এবং সরকার বিভিন্ন নীতি এবং আইনের আওতায় এই কেন্দ্রীয় ব্যাংককে নিয়ন্ত্রিত করে বা পরিচালিত করে এবং সরকারের যে আর্থিক নীতি এবং আর্থিক নীতি বাস্তবায়ন করে এবং এরূপ নীতি গ্রহণে সরকারকে পরামর্শ দিয়ে সহায়তা করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যেতে পারে যে সরকারের ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। অ্যাকচুয়ালি সম্পর্ক বিদ্যমান কি, এটা সরকারেরই একটা পক্ষ বা সরকারের নিজেরই একটি ব্যাংক, যেই ব্যাংক সরকারের পক্ষে বিভিন্ন রকম আর্থিক কার্যক্রম সম্পাদন করে থাকে। যদি আমি বলি এইটা আমার গাড়ি, এই গাড়িটা আমি চালাই বা মূলত গাড়িটা আমারই চলে বা হয়তো বা আমার ভাই বোন ইউজ করে, আলটিমেটলি কিন্তু নিবিড় সম্পর্ক কি ভাই, ওটা আমারই গাড়ি বা আমার নিজের মালিকানা। সো একইভাবে হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক আর সরকারের এই ব্যবস্থা বা এই সম্পর্কটা। দেখা যাক কি কি সম্পর্ক আছে। দেখো, ফার্স্টেই সরকারি মালিকানা। একটু আগে বলেছি এটা কিন্তু সরকারি মালিকানা বা সরকারের বিভিন্নভাবে কিন্তু বা সরকার নিজেই কিন্তু বা সরকারের পক্ষে হচ্ছিল দেশের রাষ্ট্রপতি কিন্তু তার আদেশ বলে এই কেন্দ্রীয় ব্যাংক কিন্তু গঠন করে থাকে, আর এর মালিকানা থাকে কিন্তু সরকারের কাছে, সরকারি নিয়ন্ত্রণ। আমরা জানি বেশিরভাগ ব্যাংকই কিন্তু স্বতন্ত্র হয়ে থাকে, স্বায়ত্তশাসিত, অর্থাৎ তারা নিজেদের মতো পরিচালিত হয়ে থাকে, কিন্তু তারা কিন্তু অবশ্যই একটা সরকারের আন্ডারে থাকে এবং সরকার নিয়ন্ত্রণে থাকে। যদি আজকে সরকার কোনো নীতি গ্রহণ করে তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই সেই নীতি মানতে বাধ্য থাকবে। দেন সরকারের ব্যাংক, সরকারের মালিকানায় আর যখন সরকার নিয়ন্ত্রণে থাকবে স্বাভাবিকভাবে সেটা কিন্তু সরকারি ব্যাংক হিসাবেই পরিগণিত হবে। সরকারের হিসাব রক্ষক, সরকার যত রকম লেনদেন আছে বা তার অ্যাকাউন্টে টাকা পয়সা আছে, কি পরিমাণ আয় হচ্ছে বা কি পরিমাণ অর্থ পাচ্ছে বিভিন্ন ট্যাক্স, ভ্যাট বা অন্যান্য পক্ষ থেকে এবং কোথায় কি খরচ হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে হিসাব রক্ষণের কাজ এটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সরকারের প্রতিনিধি বিভিন্ন কাজে বা হয়তো বা বৈদেশিক বিভিন্ন পক্ষের সাথে বা বিভিন্ন মিটিংয়ে সরকারের প্রতিনিধি হিসাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। সরকারি উপদেষ্টা, বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের কাজে বা বিভিন্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সরকারকে সরাসরি উপদেশ দিয়ে থাকে বা উপদেশ হিসেবে কাজ করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। সরকারের তথ্য সরবরাহ করে। আমি কিন্তু আগের ক্লাসে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিভিন্ন অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং সেটি রিপোর্ট আকারে প্রকাশ করে। সো সরকারের বিভিন্ন পক্ষ, বিভিন্ন বিভাগ বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যখন বিভিন্ন তথ্য চায় তখন সরকার কিন্তু বিভিন্ন আর্থিক বা ইকোনমিক্যাল বিভিন্ন তথ্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরবরাহ করে থাকে। ঋণদাতা, সরকার যদি প্রয়োজন পড়ে সরকারকে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকও ঋণ দিয়ে থাকে মাঝে মধ্যে। সরকারের পক্ষে নোট ও মুদ্রার প্রচলন করে। আমরা আগে জেনেছি একটা দেশের অর্থ এবং মুদ্রা প্রচলনের একক দায়িত্ব বা নোট এবং মুদ্রা প্রচলনের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে, এবং যেহেতু একটা দেশের আন্ডারে ব্যাপার অর্থাৎ সরকারের আন্ডারে কাজগুলো হবে, সো সরকারের পক্ষে এই কাজটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিচালনা। সো যদি বৈদেশিক মুদ্রা যখন দেশে আসে এটা সংরক্ষণের একক দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপরে। দেখা যায় আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে শুনি যে তাদের কাছে এত পরিমাণ রিজার্ভ আছে, এত কোটি টাকার রিজার্ভ আছে, ডলারের রিজার্ভ আছে। সো এগুলো কি কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে এবং এটা পরিচালনা করে বা পরিচালক আর কি। সরকারি প্রকল্পের সহায়তা, বিভিন্নভাবে সরকারকে উপদেশ দিয়ে হোক, আর্থিকভাবে হোক বা যেভাবে হোক না কেন কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের সহায়তা করে থাকে। এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বা একটা নির্দিষ্ট পর্যায়ে রাখা কিন্তু একটা সরকারের দায়িত্ব এবং সরকারকে এই কাজে সম্পূর্ণভাবে সাহায্য করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তো এই যে পার্টিকুলার কিছু বিষয়, এইসব যখন আমরা দেখছি যে সবগুলোর সাথে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের একত্রিত হয়ে কাজ করতে হচ্ছে বা তারা এককভাবে বা একটা সিঙ্গেল এন্টিটি হয়ে কাজ করছে, এই ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারি যে সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের খুব নিবিড় একটা সম্পর্ক বিদ্যমান, অথবা আমরা এক কথায় বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক সরকারেরই ব্যাংক। আমরা যখন বলতে পারি, আজকে যদি আমরা একটা ধরে নিই, আমরা এ ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, আমরা কিন্তু বলবো এ ব্যাংক হচ্ছিল আমার ব্যাংক, বিকজ এ ব্যাংকে আমি অর্থনৈতিক কার্যক্রম করে থাকি বা আমি সার্ভিস নিয়ে থাকি। ঠিক একইভাবে সরকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সব সার্ভিস নিয়ে থাকে বা কাজ করে থাকে, এর জন্য বলা যেতে পারে কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক। আচ্ছা,
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক। আমরা এর আগে যাওয়ার আগে একটা জিনিস দেখে নিই। আমরা কিন্তু একটু আগে জেনেছি যে কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংকার। আর এই যে বিভিন্ন ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান মিলেই কিন্তু দেশের মুদ্রা বাজার গঠিত হয়ে থাকে। সো এই যে ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে অভিভাবক যদি কেন্দ্রীয় ব্যাংক হয়, স্বাভাবিকভাবে মুদ্রা বাজারের অভিভাবকও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হবে। বিকজ এই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এইগুলার মিলেই কিন্তু হয় মুদ্রা বাজার গঠিত হয়। তো যেহেতু এদের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক, তো স্বাভাবিকভাবে মুদ্রা বাজারের অভিভাবক কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হতে পারে। আমি ছোট একটা এক্সাম্পল দিই। তোমার ক্লাসের তুমি হচ্ছে স্টুডেন্ট, এখন তুমি যদি বলো অমুক হচ্ছিল মিস্টার, মানে মনে করো রহিম স্যার হলো আমার ক্লাস টিচার, তো স্বাভাবিকভাবে কিন্তু তোমার যে সম্পূর্ণ ক্লাসের অন্য শিক্ষার্থীরা আছে, ওরাও কিন্তু অভিভাবক কিন্তু রহিম স্যার সবাই। তো যদি আর মনে করো তোমার সেকশন ছিল সেকশন বি, আলটিমেটলি কিন্তু এরা বলা যায় রহিম স্যার ছিল সেকশন বি এর ক্লাস টিচার। তো ঠিক একইভাবে ব্যাপারটা চলে আসলো। যাই হোক, কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান, যা মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করে। যে ফলে বা যে সকল কারণে কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বা মুরব্বি বলা হয়, এবং যে সকল কারণে হয়ে থাকে তা হলো, দেখো, প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনা প্রণয়ন। সো দেশের সাথে যদি একটা সুগঠিত মুদ্রা বাজার গঠন করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু জাস্ট বললেই হলো না, বিভিন্ন নীতি নির্ধারণ করতে হয় এবং সেটি কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয়। সো এই বিভিন্ন প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে এবং তারা ইমপ্লিমেন্ট করে থাকে। দেন হচ্ছিল গঠন ও উন্নয়নের সহযোগিতা। এই মুদ্রা বাজারে যে বিভিন্ন পক্ষগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এদের প্রপারলি গঠিত হওয়া বা এদের উন্নয়নে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। যখন এই বিভিন্ন পক্ষকে তারা সাহায্য করে বা ডেভেলপ করার ট্রাই করে, এবং এরা যদি একবার এদের ডেভেলপমেন্ট হয়ে যায়, তখনই দেখা যাচ্ছে ওভারঅল যে মুদ্রা বাজার তারও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে বা ওরা কিন্তু পজিটিভলি এর উন্নয়ন হয়ে থাকে। পরিচালনার সহায়তা, বিভিন্ন যেই আমাদের মুদ্রা বাজারের ব্যাংকগুলো আছে, তারপরে মনে করো এদের বিভিন্ন, তারপরে ছিল ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান আছে, এদের আর্থিক বিষয়ে বিভিন্ন রকম কিন্তু নির্দেশ প্রদান দেওয়া, পরামর্শ করা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সো এই যখন ব্যাংকগুলোকে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকবে বা নীতি নির্ধারণ করে তার আন্ডারে ফেলে দিবে, তো স্বাভাবিকভাবে কিন্তু সেই সব পরিচালনায় একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে বা তারা কিন্তু ইজিলি পরিচালনা করতে পারবে। বিকজ কেন্দ্রীয় ব্যাংক একটা পথ দেখা দিচ্ছে, ভাই তোমরা এইভাবে কাজগুলো করলে তোমরা এই ইম্প্যাক্ট পাবা। এভাবে কিন্তু পরিচালনায় সহায়তা করে থাকে। তারপর দেখো, মুদ্রা বাজার স্থিতিশীলতা রক্ষা বা মুদ্রা বাজারের যে স্থিতিশীলতা রক্ষার জন্য বিভিন্ন যে আর্থিক পরামর্শ বা নীতি বা সহায়তা দান, এগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজারে বা মুদ্রার মান কাম্য স্তরে সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দেশের মোট মুদ্রা প্রচলন করে, এগুলোর মান সংরক্ষণ করে থাকে এবং বিভিন্ন পরিমাণ নীতি নির্ধারণের মাধ্যমে কিন্তু ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। সো দেশের যে মুদ্রামান বা মুদ্রার মান যে সুরক্ষা, বা যদি দেশ যেন কোনো রকম এটাকে কি বলে, মন্দার হাত থেকে রক্ষা পায় বা মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা পায়, এর জন্য কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকে। প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, এই আর্থিক মুদ্রা বাজারে যে বিভিন্ন পক্ষ আছে, বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন কাজে কিন্তু এইসব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে থাকে। একটা জিনিস দেখবা, আমি প্রত্যেকটা লাইনে কথা বলেছি নীতি নির্ধারণের ক্ষেত্রে। এখন কেন্দ্রীয় ব্যাংক কখনো সরাসরি কোনো কাজ করে থাকে না, তারা লিটারেলি কিছু নির্দেশনা দিয়ে থাকে বা নীতি নির্ধারণ করে থাকে। একটা এক্সাম্পল দেই, একটা প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কখনো গিয়ে নিচে দেখে তার শ্রমিকরা কি কাজ করছে, কিভাবে কি হচ্ছে, না, সে কিন্তু জাস্ট কিছু রুলস বানিয়ে দেয়, তোমরা এইভাবে কাজটা করো, এইগুলা করো, এইটা চাই। তার আন্ডারে যেই ম্যানেজাররা আছে তারা কিন্তু তখন সেই কাজগুলো করে দেয় এবং শ্রমিকদের কাছে কাজগুলো আদায় করে নেয়। ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কখনোই সরাসরি কোনো কাজ হাতে কলমে ইমপ্লিমেন্ট করে না, তারা কিছু নীতি নির্ধারণ করে দেয়, কিছু সিস্টেম দিয়ে দেয়, এবং এই সিস্টেম বা নীতির আন্ডারে দেশে যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান আছে, তারা সেইভাবে কাজ করে, যার ফলে ওভারঅল যে কাজটা করার কথা বা হওয়া উচিত সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক বলল
বাজারে ঋণের পরিমাণ খুব বেড়ে গিয়েছে, অর্থের পরিমাণ কমাতে হবে। তারা কি বাজারে গিয়ে টাকা তুলে নেয় না, তারা কেন্দ্রীয় ব্যাংককে বলে তোমরা নেক্সট মাস থেকে ঋণ হয়তো আগে যেটুকু দিতে তার 40% ঋণ কমাই দিবা না বাজারে। এখন তারা একটা নীতি করে দিল, এই ভিত্তিতে তারা তোমরা ঋণ দিতে পারবা, বা সরাসরি না বলে কিছু রুলস ক্রিয়েট করে দিল, তোমরা শুধু এই ক্ষেত্রে ঋণ দিতে পারবা। এর ফলে কিন্তু দেখা যায় ওভারঅল ঋণের পরিমাণ বাজারে কমে যাচ্ছে এবং ঋণের এই যে পরিমাণটা বেশি ছিল এটা আস্তে আস্তে কমে আসতেছে। এইভাবে কিন্তু তারা নীতি নির্ধারণের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। যাই হোক বন্ধুরা, এই ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।